যেটা আসছি ভেক্টর এর টাইপ। আগের ক্লাসে আমরা কসমিট পর্যন্ত পড়েছিলাম। তো প্রশ্ন হচ্ছে কি, একটা ভেক্টর নর্মালি আমরা জানি যে একটা ভেক্টর একটা ডিএনএ মলিকুল, যার আমরা কি করি, যার রেস্ট্রিকশন সাইটে আমরা টার্গেট ডিএনএ কে যুক্ত করে আমরা কি করি, কোনো পোষকের দেহে একে ট্রান্সফার করি, এই রিকম্বিনেন্ট ডিএনএ ট্রান্সফার করে এই রিকম্বিনেন্ট ডিএনএ তথা টার্গেট ডিএনএ সংখ্যাকে বৃদ্ধি করে। তাহলে ভেক্টর এমন একটা ডিএনএ মলিকুল যার রেস্ট্রিকশন সাইটে কোনো টার্গেট ডিএনএকে যুক্ত করে কোনো পোষকের দেহে পাঠালে কি হয়, ওই টার্গেট ডিএনএ সংখ্যা বৃদ্ধি পায়। বুঝছে? তো প্রশ্ন, আমরা সেই ভেক্টরের কতগুলো ভাগ করছিলাম, প্লাজমিড ভেক্টর, কসমিড ভেক্টর। তাহলে ভেক্টরে যদি আমরা টাইপ দেখি, প্লাজমিড ভেক্টর, কসমিড ভেক্টর, শাটল ভেক্টর, এক্সপ্রেশন ভেক্টর আর আর্টিফিশিয়াল ক্রোমোজোম। আগের ডেটে আমরা পড়ে নিয়েছিলাম কি সম্বন্ধে, কসমিড পর্যন্ত পড়ে নিয়েছিলাম। এবারে আমরা শাটল ভেক্টর, এক্সপ্রেশন ভেক্টর আর আর্টিফিশিয়াল ক্রোমোজোম আজকে পড়ব। তো প্রশ্ন, তার আগে আমাদের এই প্লাজমিড ভেক্টরে তোমার সিলেবাসে দুটো এক্সাম্পল দেওয়া আছে। কি কি? একটা দেওয়া আছে দেখো, পিবিআর 322 আর পিইউসি 19, এদের স্ট্রাকচার সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। তাহলে প্রথম আমরা যার সম্বন্ধে পড়বো সেটা হচ্ছে পিবিআর 322। তো প্রশ্ন, পিবিআর 322 তে যে জিনিসগুলো আমরা পড়বো সেগুলো হচ্ছে, দেখো প্রথমে যে যে পয়েন্টগুলো পড়বো, একটু প্রথমে পড়ছি আমরা কি, হোয়াট ইজ পিবিআর 322। এটা একটা প্লাজমিড ভেক্টর। প্লাজমিড ভেক্টর এটা এক প্রকার কি, প্লাজমিড ভেক্টর, যা যা ইকোলাই থেকে পাওয়া যায়। তাহলে এটি একটি প্লাজমিড ভেক্টর, যেটা কোথা থেকে পাওয়া যায়, ইকোলাই থেকে উৎপত্তি হয়। আচ্ছা, এই যত ভেক্টর আছে, আমাদের প্রথম আবিষ্কৃত ভেক্টর হচ্ছে এই পিভিআর 322, ফার্স্ট আবিষ্কৃত ভেক্টর, এবং বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ সব থেকে বেশি মাত্রায় এই ভেক্টরকে ব্যবহার করা হয়। এই জন্য এই ভেক্টরের আরেক নাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর হর্ক হাউস। কি নাম? হর্ক হাউস, হর্ক হাউস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আবারও বলছি আমরা যে পিবিআর 322 প্রথম আবিষ্কৃত প্লাজমিড ভেক্টর, যার এত বেশি মাত্রায় যাকে ব্যবহার করা হয়, তাই এই জন্য পিবিআর 322 কে বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর হর্ক হাউস বলে। হয়েছে? তাহলে ইন্ট্রোডাকশনে আমরা আসবো কি, যে পিবিআর 322 এক ধরনের প্লাজমিড ভেক্টর যাকে বায়োটেকনোলজির হর্ক হাউস বলা হয়, বা যেটি ইকোলাই থেকে পাওয়া যায়। হয়েছে? নেক্সট আমরা চলে আসছি নোমেনক্লিয়েচার। নেক্সট আমরা কি আসবো, নোমেনক্লিয়েচার, মানে এই যে পিবিআর 322 এই নামটা কেন হলো। নেক্সট আসছি আমরা কি, নোমেনক্লিয়েচার বা নামকরণ। নামকরণ, এখানে আমরা দেখো পিবিআর 322, পি স্ট্যান্ড ফর, পি মানে প্লাজমিড, পি মানে হচ্ছে কি প্লাজমিড, বিআর টু সায়েন্টিস্ট বলিভার আর রড্রিগেজ, কি বলিভার এবং রড্রিগেজ দুইজন সায়েন্টিস্টের নাম অনুসারে এটি আবিষ্কার করেছিল, এই জন্য এই নাম অনুসারে এর নাম হচ্ছে বিআর। 322 মানে হচ্ছে প্লাজমিড নাম্বার, প্লাজমিড নাম্বার। এই প্রশ্নটা আমাদের প্রচুর আসে, শর্ট প্রশ্ন, মিনিমাম 1 থেকে 2 বার এইচএসে পড়েছে। হ্যাঁ, যে পিবিআর 322 এর পি শব্দের অর্থ কি। কেন এটা গোলায় বলছি, পি শব্দের অর্থ হচ্ছে প্লাজমিড, কারণ যেহেতু পি শব্দের অর্থ প্লাজমিড, আবার 322 শব্দের অর্থ হচ্ছে কি প্লাজমিড নাম্বার, এই জন্য গুলিয়ে যায় অপশানে যে প্লাজমিড না প্লাজমিড নাম্বার। যারা একবার রিডিং করেছে তাদের দেখবে প্লাজমিড নাম্বারের দিকেই মনটা চলে যাবে। এই জন্য এই প্রশ্নটা অনেকবার দেয়, মিনিমাম 1 থেকে 2 বার এইচএসে পড়েছি। এইবার আমরা যেটা পড়ব যে এর বৈশিষ্ট্য কি, এই পিবিআর 322 এর কি কি বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যগুলো আমরা পরপর করে নেব। কি কি বৈশিষ্ট্য, থার্ডে আসছি ফিচার্স বা বৈশিষ্ট্য। ফিচার্সে ফার্স্ট আসবো, এটা একটা যেহেতু ভেক্টর বলছি, মানে এটা একটা ডিএনএ, ডবল স্ট্র্যান্ড ডিএনএ, তাহলে এর নাইট্রোজেন বেস আছে, অ্যাডেনিন থাকলে থাইমিন, গুয়ানিন থাকলে সাইটোসিন। তাহলে কত জোড়া নাইট্রোজেন বেস দ্বারা এই ভেক্টরটা গঠিত হয়, বলছে 4363 বেস পেয়ার দ্বারা গঠিত বা জোড়া বেস দ্বারা গঠিত।
হয়েছে। প্রথম পয়েন্ট, এটি কত জোড়া নাইট্রোজেন বেস দ্বারা গঠিত? 4363টি নাইট্রোজেন বেস দ্বারা গঠিত, বেস জোড়া দ্বারা গঠিত। সেকেন্ড আমরা পড়বো কি, এর কি রয়েছে, তোমরা নর্মালি জানো একটা ভেক্টর কিভাবে প্রডিউসড হয়। একটা ডিএনএ, একটা ভেক্টর ইন জেনারেলি একটা ডিএনএ বিভিন্ন অ্যাপ্রোপ্রিয়েট রেস্ট্রিকশন এনজাইম দ্বারা তার একটা পার্টিকুলার সাইট রয়েছে যাদেরকে আমরা রেস্ট্রিকশন সাইট বলি। এই সাইটটাকে অ্যাপ্রোপ্রিয়েট রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটা হয়, তখনই এটা তৈরি হয় রেস্ট্রিকশন সাইট, যেখানে তারপর আমরা টার্গেট ডিএনএ-কে এই সাইটের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো। তার আগে এটা পারবো না। তো প্রশ্ন, কোন কোন এনজাইম দ্বারা আমরা এই রেস্ট্রিকশন সাইটটাকে সৃষ্টি করি? এটা আমরা পিবিআর 322-এর কোন কোন, এটা তো একটা ডিএনএ, ডিএনএ মানেই তোমার বুঝতেই পারছো, হ্যাঁ, এটা যদি ব্যাকটেরিয়াল ক্ষেত্রে সার্কুলার ডিএনএ হয়, তো প্রশ্ন হচ্ছে কি, এই যে সার্কুলার ডিএনএ যেটা প্লাজমিড বা অন্যান্য প্লাজমিড ডিএনএ ধরো সার্কুলার হয়, আমরা জানি এক্সট্রা সার্কুলার ডিএনএ। তো প্রশ্ন হচ্ছে একে এই যে এর রেস্ট্রিকশন সাইটটাকে কাটতে গেলে যে এনজাইমগুলো লাগবে তাদেরকে আমরা রেস্ট্রিকশন এনজাইম বলি। সেই এনজাইমগুলো হচ্ছে কি ICO-R1, CLA1, HIN3, TET-R, BAM1, SAL1। এবার আমাদের প্রশ্ন যে স্যার এতগুলো নাম অনেক সময় মনে রাখাটা একটু চাপ, সেরকম মনে রাখবে, মনে রাখা চাপ, সেখানে এইভাবে মনে রাখবে ইকোলজি ক্লাস হিন্দি মে টিচার বাপন স্যার। তো প্রশ্ন হচ্ছে কি, ইকোলজি ক্লাস, দেখো ইকোলজি ক্লাস হিন্দি মে টিচার ব্যামসাল লিখো, বাপন স্যার লেখা দরকার নেই, ব্যামসাল, এটা আরো সুবিধা হয়েছে। দেখো ইকোলজি ক্লাস, ইকোলজি মানে ICO-R1, ICO-R1, ক্লাসতে দেখো CLA1, জায়গা শর্ট, হিন্দি মে মানে হিন্দিতে HIN3, টিচার আর লিখছি না, টিচারে দেখো TET-R, ব্যামসাল, ব্যাম একটা টিচারের নাম, সাল তার পদবী, ব্যাম H1 আর সালে SAL1 হয়েছে। এই লজিকে মনে রাখলে তোমার এই রেস্ট্রিকশন সাইটগুলো মনে থেকে যাবে। ইকোলজি ক্লাস হিন্দি মে টিচার ব্যামসাল হয়েছে। তাহলে রেস্ট্রিকশন সাইটে যে এনজাইমগুলো আছে তুমি খুব সহজেই এনজাইমগুলোকে লিখতে পারবে। তাহলে সেকেন্ড পয়েন্ট আমরা আসবো কি, এর রেস্ট্রিকশন সাইডে যে এনজাইমগুলো কাজ করে সেগুলো হচ্ছে এই ICO-R1 থেকে SAL1 পর্যন্ত। তারপরে আমরা আসছি কি 3 নম্বর পয়েন্ট, যেটা আমরা আসবো, এর অরিসি রয়েছে। অরিসি মানে কি, অরিজিন অফ রেপ্লিকেশন বা রেপ্লিকেশন উৎস, মানে এই অঞ্চল থেকে রেপ্লিকেশনটা স্টার্ট হবে টার্গেট ডিএনএ। মানে বুঝতেই পারছো, এখানে যখন আমরা একটা টার্গেট ডিএনএ অন্তর্ভুক্ত করবো একটা ভেক্টরের মধ্যে, এই টার্গেট ডিএনএ রেপ্লিকেশনটা এই অরিসি থেকে স্টার্ট হবে, বুঝছেন? তাহলে এর একটা অরিসি বা রেপ্লিকেশন উৎস রয়েছে, বুঝছে? আর এর দুটো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন রয়েছে, নেক্সট পয়েন্ট, যার নাম হচ্ছে টেট্রাসাইক্লিন অ্যাম্ফিসিলিন। মানে একে যদি আমরা কালচার মিডিয়ামে ছাড়ি, একে বলতে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ, অর্থাৎ ধরো এটা পিবিআর 322, এটা টার্গেট ডিএনএ কে যুক্ত করেছি রেস্ট্রিকশন সাইটের সঙ্গে, দিয়ে যদি আমরা কোনো হোস্টের দেহে অন্তর্ভুক্ত করি, সেই হোস্টটাকে যে কালচার মিডিয়ামে ছাড়বো, সেই কালচার মিডিয়ামে অ্যাম্ফিসিলিন বা টেট্রাসাইক্লিন থাকলে তার বিরুদ্ধে প্রতিরোধ করে চলবে। অর্থাৎ অ্যাম্ফিসিলিন এবং টেট্রাসাইক্লিনের বিরুদ্ধে কালচার মিডিয়ামকে প্রতিরোধ ক্ষমতা রয়েছে। রচনা হয়নি? এটা গেল আমাদের পিবিআর 322। তাহলে পিবিআর 322 কি বলছি, আবারও বলছি, পিবিআর 322 হচ্ছে তোমার প্রথম আবিষ্কৃত ক্লোনিং ভেক্টর বা প্লাজমিড ভেক্টর, যেটি পাওয়া যায় ইকোলাই থেকে। এত বেশি মাত্রায় এর ব্যবহার, সেই জন্য একে আমরা কি বলি, হর্ক হাউস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। নেক্সট আমরা চলে আসছি কেন, হোয়াই দিস টাইপ অফ ভেক্টর ইজ কল্ড সাচ নেম, কেন এই নামে ডাকা হয়। সেখানে আসছি কি, পিবিআর 322 এর পি স্ট্যান্ড ফর প্লাজমিড, বিআর স্ট্যান্ড ফর টু সায়েন্টিস্ট বলিভার এন্ড রড্রিগেজ, আর C22 স্ট্যান্ড ফর প্লাজমিড নাম্বার অফ দ্য স্টক কালেকশন বা প্লাজমিড নাম্বার। নেক্সট আমরা চলে আসছি কি, যে
ফিচার্স বা বৈশিষ্ট্যতে চলে আসবো। বৈশিষ্ট্যতে এটি 4363 বেস পেয়ার নাইট্রোজেন বেস দ্বারা গঠিত। তারপরে আমরা আসছি কি এর একটা অরি রয়েছে, অর্থাৎ রেপ্লিকেশন উৎস, যা স্বাধীনভাবে রেপ্লিকেশনকে শুরু করতে সাহায্য করে। এরপরে আমরা চলে আসছি কি এর রেস্ট্রিকশন সাইটে যে এনজাইমগুলো রেস্ট্রিকশন সাইটটা সৃষ্টি করে, সেই এনজাইমগুলোর নাম হচ্ছে কি ইকো R1 থেকে SAL1 পর্যন্ত। এটা মনে রাখবে, ছবি আঁকলেই প্র্যাকটিস হয়ে যাবে। এরপর আমরা চলে আসছি দুটো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন রয়েছে, যার নাম হচ্ছে টেট্রাসাইক্লিন আর অ্যাম্ফিসিলিন। এবার আমরা নেক্সট চলে আসি, আজকে একটু স্পিডে পড়াবো কারণ সময়টা অনেকটা কম। এরপর আমরা চলে আসি PUC19। এরপর নেক্সট যেটা সম্বন্ধে আমরা পড়বো সেটা হচ্ছে কি PUC19। তো PUC19-এ আমরা যে জায়গাটা পড়বো, দেখো প্রথমে এই PUC19 জিনিসটা কি, তাহলে হোয়াট ইজ PUC19 পয়েন্ট এইভাবে হবে, তোমাদের এটা সেকেন্ড সেমিস্টারের পড়া, যেতে লং প্রশ্ন আছে। হ্যাঁ, PUC19, তাহলে PUC19 এও এক ধরনের প্লাজমিড ভেক্টর, যেটা পাওয়া যায় এওসেম ইকোলাই থেকে পাওয়া যায়। আচ্ছা, ইকোলাই থেকে পাওয়া যায়। সেকেন্ড পয়েন্ট পড়বো নোমেনক্লিচার। নোমেন বা নামকরণ। ফার্স্ট পি স্ট্যান্ড ফর কি প্লাজমিড, ইউসি স্ট্যান্ড ফর, সেখানে যেমন দুটো বিজ্ঞানী আবিষ্কার করেছিল, এখানে অনেকগুলো বিজ্ঞানী আবিষ্কার করেছিল। এই জন্য এই PUC19-কে বলছে সবার নাম দিলে তো যারা কে পাঠক তাদের তো জাহান খেয়ে যাবে মনে রাখতে, সেই জন্য বলছে না, আমরা যেহেতু ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করছি এই ধরনের রিসার্চ, সেই জন্য আমরা ইউনিভার্সিটির নামটাই লিখে দেবো। সেই জন্য ইউসি শব্দের অর্থ হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। হচ্ছে, এরপর চলে আসি 19 প্লাজমিড নাম্বার, 19টা মানে প্লাজমিড নাম্বার অফ দ্য স্টক কালেকশন। এরপর আমরা চলে আসছি কি এই PUC19-এর ফিচার্স। থার্ডে আসছি আমরা কি এর বৈশিষ্ট্য কি। বৈশিষ্ট্য দেখো, তোমরা যদি একটু কষ্ট করে একবার ছবি এঁকে প্র্যাকটিস করতে পারো, তাহলে বৈশিষ্ট্যটা এমন কিছু নয়, ছবিতে যা থাকবে সেই অনুসারে চলবে। তাহলে বৈশিষ্ট্যে আমরা প্রথম চলে আসবো এ কত জোড়া নাইট্রোজেন বেস দ্বারা গঠিত, দেখো 2686 জোড়া নাইট্রোজেন বেস দ্বারা গঠিত। এরপর আমরা চলে আসছি যেটা এর রেস্ট্রিকশন সাইডে যে এনজাইমগুলো কাজ করে, সেই এনজাইমগুলো হলো রেস্ট্রিকশন এনজাইম বলি, যাদেরকে যে এনজাইমগুলো কাজ করে সেগুলো কি ইকো RI, BAM-HI, HIN3, PST1, XBAL, তারপর হচ্ছে তোমার কি BAN2, এইগুলো। এর প্রপার লজিক আমার এই মুহূর্তে তাড়াহুড়োতে হয়নি, আমি পরে বলে দেবো, পরে এই বায়োটেকনোলজি চলাকালীন এই লজিকটা আমি বের করে বলে দেবো। এরপর আমরা চলে আসছি কি যে এর অরি, এর কি রয়েছে, একটি অরি রয়েছে। অরি বলতে অরিজিন অফ রেপ্লিকেশন, অর্থাৎ এই PUC19-এর অরি বা রেপ্লিকেশন উৎস রয়েছে, যা স্বাধীনভাবে রেপ্লিকেশনকে শুরু করতে সাহায্য করে। বুঝছে, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কেউ অরি বলি, এই যেহেতু প্লাজমিড তো প্রোক্যারিওটিকের একটা এক্সট্রা সার্কুলার ডিএনএ, সেই জন্য আমরা অরি বলি। ইউক্যারিওটিকের হলে তখন ARS, অটোনোমাস রেপ্লিকেটিং সিকোয়েন্স, পরে জানবো আমরা। হয়েছে, এরপরে আমরা চলে আসছি কি এর কি না দুটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন রয়েছে, যেটা অ্যাম্ফিসিলিন আর কি ল্যাকজেট প্লাস। তাহলে আবারও বলছি PUC19 একটা প্লাজমিড ভেক্টর, যেটা কি হয়েছে ইকোলাই থেকে পাওয়া যায়। নেক্সট হচ্ছে তার নামকরণ কি, যে P মানে প্লাজমিড, UC মানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, 19 মানে হচ্ছে প্লাজমিড নাম্বার অফ দ্য স্টক কালেকশন। এরপর আমরা চলে আসি ফিচার্সে, 2686 জোড়া নাইট্রোজেন বেস দ্বারা গঠিত। তারপরে আমরা আসছি কি এর একটা অরি রয়েছে, যা রেপ্লিকেশন শুরু করতে সাহায্য করে। আর কি রয়েছে, এর মাল্টিপল ক্লোনিং সাইট বা যে এনজাইমগুলো কাজ করে, রেস্ট্রিকশন এনজাইমগুলো, সেগুলো হচ্ছে ইকো R1, BAM-H1, HIN3, PSTL আর কি XBAL, BAN2। এর দুটো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন রয়েছে, যেগুলো হচ্ছে কি অ্যাম্ফিসিলিন আর হচ্ছে ল্যাকজেট প্লাস।
যেটা বিটা গ্যালাক্টোসাইডেজকে নির্দেশ করে। পরে আমরা আসবো এগুলো অপেরণ যখন করবো। এরপর আমরা নেক্সট দেখো আমাদের আছে কি যে শাটেল ভেক্টর, এক্সপ্রেশন ভেক্টর আর আর্টিফিশিয়াল ক্রোমোজোম। বুঝছে? আমরা প্রথম পড়ব যেটা হ্যাঁ যে শাটেল ভেক্টর, এক্সপ্রেশন ভেক্টর আর আর্টিফিশিয়াল ক্রোমোজোম। আমরা শাটেল এক্সপ্রেশনটা তোমাদের সিলেবাসে 1 লাইন করে দেওয়া আছে, 1 থেকে 1.5 লাইন, ওটা একটু পরে পড়বো। আমাদের আর্টিফিশিয়াল ক্রোমোজোমটা লাগবে, ওই জন্য ওইটা আগে পড়বো। আচ্ছা, আর্টিফিশিয়াল ক্রোমোজোম। এবারে আমরা চলে আসছি কি আর্টিফিশিয়াল ক্রোমোজোম। আর্টিফিশিয়াল ক্রোমোজোম বলতে কিছু ক্রোমোজোমকে যখন আর্টিফিশিয়ালি কি হচ্ছে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয় তখন থেকে আমরা বলি আর্টিফিশিয়াল ক্রোমোজোম। যেমন যেটা বলছি দেখো, যার আন্ডারে রয়েছে কি কি, হ্যাঁ যার আন্ডারে রয়েছে বিএসি ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, এই আর্টিফিশিয়াল ক্রোমোজোমের আন্ডারে ওয়াইএসি ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ইস্ট থেকে ডিরাইভ হয়েছে, এটা ব্যাকটেরিয়া থেকে ডিরাইভ মানে উৎপন্ন হচ্ছে বা নিয়ে আসা হয়েছে। তারপর বলছি কি এমএসি ম্যামেলিয়ান আর্টিফিশিয়াল ক্রোমোজোম, বুঝছে? আর এইচএসি হিউম্যান আর্টিফিশিয়াল ক্রোমোজোম, বুঝছে? এটা ম্যামেলিয়ান, এটা হিউম্যান। এবারে আমরা তোমাদের কিন্তু এই দুটো জিনিস নেই, আছে কি বিএসসি একটু আছে, ওয়াইএসসি একটু আছে, মানে অল্প 2-4 লাইন বা 5 লাইন সম্বন্ধে পড়তে হবে। তো প্রশ্ন যেটা আমরা প্রথমে চলে আসি তাহলে যে বিএসসি ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, তাহলে প্রথমে চলে আসি যার সম্বন্ধে বিএসসি, তাহলে প্রথম পড়ব কি ফুল ফর্ম লিখছি না, ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম মানে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, হয়েছে? সেকেন্ড আমরা পড়বো হোয়াট ইজ বিএসসি। বিএসসি জিনিসটা, বিএসসি একটা ক্লোনিং ভেক্টর বা আর্টিফিশিয়াল ক্লোনিং ভেক্টর। এবার তুমি বলবে স্যার আপনি কেন এই টার্মটা ইউজ করেছেন, ক্লোনিং ভেক্টর জিনিসটা কি? দেখো আমার প্রশ্ন হচ্ছে ভেক্টর, আবার বলছি তার রেস্ট্রিকশন সাইটে টার্গেট ডিএনএকে যুক্ত করেছি লাইগেজ এনজাইমের মাধ্যমে, দিয়ে সেই ভেক্টরকে হোস্টের দেহে প্রবেশ করিয়েছি, হ্যাঁ কি না? হোস্টের নিজস্ব ডিএনএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে টার্গেট ডিএনএটা বৃদ্ধি পাবে, তাহলে এর মাধ্যমে টার্গেট ডিএনএর অসংখ্য ক্লোন পাবো, হ্যাঁ কি না? তাহলে ক্লোনিংয়ের যে ভেক্টরকে কাজে লাগাচ্ছি তার নাম ক্লোনিং ভেক্টর, যেটা তোমার প্লাজমিডও হবে, কসমিডও হবে, এগুলো সবাই তো ক্লোনিং ভেক্টর। ক্লোনের জন্য সংখ্যা বৃদ্ধির জন্য, টার্গেট ডিএনএর ক্লোনিং এর জন্য বা সংখ্যা বৃদ্ধির জন্য যে ভেক্টরকে ব্যবহার করি তাকে আমরা বলি ক্লোনিং ভেক্টর। এবারে আমরা চলে আসছি কি, তাহলে এটাকে কি বলবো? এটা একটা আর্টিফিশিয়াল ক্লোনিং ভেক্টর যেটা ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। এরপর যেটা প্রায় 150 থেকে 300 কেবি পর্যন্ত ডিএনএ কে প্যাকেজ করতে পারে বা ক্লোন করতে পারে। যেখানে পড়েছো প্লাজমিড 5 থেকে 10 কেবি, একটা কসমিড 45 কেবি, সেখানে একটা কি হয়, একটা বিএসসি প্রায় 150 থেকে 300 কেবি পর্যন্ত ডিএনএ কে ক্লোন করতে পারে। মানে প্রশ্নটা হচ্ছে যদি ডিএনএ যেটা টার্গেট ডিএনএ যদি আকৃতি বড় হয়, মানে লেন্থটা বেশি হয়, তাহলে কিন্তু প্লাজমিড বা কসমিটের মাধ্যমে ক্লোন করা যাবে না। কসমিট বড় জোর 45 পর্যন্ত ক্লোন করতে পারে, যেখানে একটা বিএসসি 150 থেকে 300 কেবি পর্যন্ত ডিএনএকে প্যাকেজ করতে পারে। তুমি ভাববে যে আর্টিফিশিয়াল ক্রোমোজোমগুলো কেন তৈরি হলো? কারণ হচ্ছে অনেক সময় আমাদের দেখা যাচ্ছে জেনারেশন পরপর যেতে যেতে অনেক সময় দেখা যায় যে টার্গেট ডিএনএ, অনেক সময় একটা টার্গেট ডিএনএ পার্ট বা সেগমেন্টটা আমাদের কোনো হিউম্যান কোনো গুরুত্বপূর্ণ কাজে লাগে, মেডিসিনাল পারপাস বা কোনো রিসার্চের জন্য কাজে লাগে বা কোনো ভ্যাকসিন প্রোডাকশনের ক্ষেত্রে কাজে লাগে। সে জায়গায় ডিএনএ সেগমেন্টটা যদি বড় হয় তখনই বিজ্ঞানীরা ভাবছে ওই সেগমেন্টটাকে কেটে তো আমরা প্লাজমিড বা কসমিটে দিতে পারবো না, তাহলে ওই বড় সেগমেন্টটার সংখ্যা বৃদ্ধি করবো কী করে? তখনই তারা কনসেপ্ট এলো যে আর্টিফিশিয়াল কিছু ক্রোমোজোম, তার উপর ওই রেস্ট্রিকশান মানে এনজাইম বা অন্যান্য যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন মুক্ত এগুলোকে বসিয়ে দেবো বিভিন্ন জায়গা থেকে নিয়েছি। হ্যাঁ, ও নিজের আছে যতটা থাকলো জায়গা থেকে নিয়ে বসাবো। কথাটা বুঝতে পেরেছো? কারোর ফার্স্ট থেকে নিয়েছে, কারোর কোনো প্লাজমিড থেকে নিয়ে বসিয়েছে, এরকম করে আর্টিফিশিয়াল একটা তৈরি করবো যার রেস্ট্রিকশন সাইটটা অনেকটা বড় হবে, হলে কি হবে এই বড় ডিএনএগুলোকে ক্লোন করা যাবে।
হয়েছে? তাহলে আমরা প্রথমে চলে আসছি কি বিএসসি বা ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম। আবার বলছি ফুল ফর্ম ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে একটু স্পিড হচ্ছে, কিছু করার নেই, টাইম শেষ, প্রায় শেষের দিকে। এবারে আমরা চলে আসছি কি যে হোয়াট ইজ ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম। একটা কি ভেক্টর, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ক্লোনিং ভেক্টর, যেটা প্রায় 150 থেকে 300 কেবি পর্যন্ত ডিএনএ কে ক্লোন করতে পারে। এরপর আমরা চলে আসি এর এর বৈশিষ্ট্য কি, এটা হালকা পড়বে, ফিচার্স। এর ফিচার্সে কি পড়বে যে এর সেই একই জিনিসটা, একটা ভেক্টর মানে কমন ফিচার্স, কোনো কোনো জায়গাগুলো শুধু চেঞ্জ হবে। ফার্স্ট হচ্ছে কি এর অরি রয়েছে, যা রেপ্লিকেশনকে শুরু করতে সাহায্য করে। 150 থেকে 300 কেবি পর্যন্ত ডিএনএ কে প্যাকেজ করতে পারে। তারপর বলবে কি এর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন হলো এমপিআর বা অ্যাম্পিসিলিন। আর বলবে কি এর রেস্ট্রিকশন এনজাইমগুলো যেগুলি কাজ করে তার নাম ইকো, আর1, ব্যাম, H1, H3, SPH1। একটু মনে রেখে দেবে, সবসময় দেখবে প্রত্যেকটা 3টি আছে, ইকো, আর1, ব্যাম, H1, H3, 2-3টা মনে রেখে দেবে। এরপর আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে কি ওয়াইএসি। ওয়াইএসির ফুল ফর্ম হচ্ছে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। এই ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম কি, এটা তেমন বেশি নেই, হালকা পড়তে হবে। ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ইস্ট থেকে পাওয়া যায় যে আর্টিফিশিয়াল ক্রোমোজোম, যেটা ক্লোনিং এর কাজে ব্যবহার করা হয়, তাকে বলছি ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। একটা বিএসসি যেখানে 150 থেকে 300 কেবি ডিএনএ কে প্যাকেজ করতে পারছে, সেখানে একটা ওয়াইএসসি প্রায় 1000 থেকে 1500 কেবি পর্যন্ত ডিএনএ কে প্যাকেজ করতে পারে। কোনো কোনো বইতে 700 থেকে 1000 আছে, কোনো অসুবিধা নেই, বিভিন্ন বইতে। তাহলে প্রায় 700 থেকে 1000 বা 1500 পর্যন্ত কেবি পর্যন্ত ডিএনএ কে প্যাকেজ করতে পারে, যে তাকে বলে ওয়াইএসসি। তোমরা যদি মনে রাখো যে কোন ভেক্টর সব থেকে বড় আকৃতির ডিএনএ কে ক্লোন করতে উপযোগী, তার নাম হচ্ছে ইয়াক বা ওয়াইএসসি। এটা দিয়ে তোমাদেরকে একটা লজিক বলছিলাম এর আগে, মনে ওয়াইএসসি বা ইয়াক। তো চলে আসি নেক্সট হচ্ছে যেটা পড়বো আমরা, সেটা হচ্ছে ওয়াইএসসির কি কি বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য দেখো, এইটা করলেই আমরা বুঝতে পারবো এই ওয়াইএসিটা। তুমি বলবে স্যার এটা লম্বা কেন? এটাকে সার্কুলার করলেই এরকম চলে আসবে। যেটা আমি টিএল দুদিকে রেখেছি সেটা এদিকে আসবে, দুভাবে আঁকা যায়। এই ওয়াইএসির কি কি বৈশিষ্ট্য রয়েছে সেইগুলো আমরা পড়বো। কি কি বৈশিষ্ট্য দেখো, দুদিকে রয়েছে টেলোমেরিক সিকোয়েন্স। টিএল মানে টেলোমেরিক সিকোয়েন্স। তোমরা জানো এটা তো একটা ক্রোমোজোম, তাহলে তার দুদিকে কি থাকবে? টেলোমিয়ার থাকে। তোমরা জানো টেলোমিয়ারের কাজ কি? ক্রোমোজোমের প্রান্ত ক্ষয়কে বাধা দেওয়া। তাহলে দুদিকে রয়েছে টেলোমেরিক সিকোয়েন্স, যেটা ক্রোমোজোমের প্রান্ত ক্ষয়কে বাধা দেয়। হয়েছে না হয়নি? তাহলে ওয়াইএসসি এর দুদিকে, এটা একটা ভেক্টর যারা দুদিকে রয়েছে কি টেলোমেরিক সিকোয়েন্স, যা কি করে ক্রোমোজোমের প্রান্ত ক্ষয়কে বাধা দেয়। হয়েছে? এরপর আমরা চলে আসছি কি মাঝখানে রয়েছে সেন্ট্রোমেরিক সিকোয়েন্স। সেন্ট্রোমেরিক সিকোয়েন্স কি করে তোমরা জানো যে সেন্ট্রোমেরিক সিকোয়েন্স মানে সেন্ট্রোমিয়ার, তার দুদিকে থাকে চাকতির মতো অংশ কাইনেটোকোর, এটা ক্রোমাটিড। সেন্ট্রোমেরিক সিকোয়েন্স কি করে? বেমতন্তুর সঙ্গে কাকে? ক্রোমোজোমকে যুক্ত করতে সাহায্য করে এই সেন্ট্রোমেরিক সিকোয়েন্স। বুঝছে? সেন্ট্রোমেরিক সিকোয়েন্স কি করে? যে বেমতন্তুর সঙ্গে ক্রোমোজোমকে যুক্ত করে ক্রোমোজোমের পৃথকীকরণ করে। অ্যানাফেজে ভেঙে যায় না, সেগ্রিগেশনে সাহায্য করে, ক্রোমোজোমের পৃথকীকরণে সাহায্য করে। অ্যানাফেজে মুভমেন্ট হয়নি, ভেঙে গিয়ে দুদিকে, এই হাফটা এদিকে যাবে, এটা এদিকে যাবে। হয়েছে না হয়নি? তাহলে আমরা কি বলতে চাইছি কি যে ফিচার্সে কি বললাম, তাহলে দুদিকে রয়েছে কি টেলোমেরিক সিকোয়েন্স, মাঝখানে রয়েছে কি সেন্ট্রোমেরিক সিকোয়েন্স, যেটা কি করে বলো? ক্রোমোজোমের বিভাজনে সাহায্য করে বা ক্রোমোজোমের সঙ্গে বেমতন্তু যুক্ত করতে সাহায্য করে। দুটি সিলেক্টেবল মার্কার রয়েছে, যেটা কি? যেটা হচ্ছে TRP1 URA3। তোমরা পড়েছো, আগে বলেছি সিলেক্টেবল মার্কার আর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনের মধ্যে পার্থক্য কি। আমি আবারও বলছি, একটা উদাহরণ দিয়ে ধরো। এখানে হচ্ছে তোমার কি সৌম্য, মন দিয়ে শুনবে। সৌম্য হচ্ছে কি না অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, আর রাজকুমার হচ্ছে সিলেক্টেবল মার্কার। মন দিয়ে শোনো, আবারও বলছি শোনো। ধরো একটা ভেক্টরে সৌম্য আছে, সে সৌম্য কি করে? অ্যাম্পিসিলিনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা করে তোলে, আর রাজকুমার টেট্রাসাইক্লিনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা করে তোলে। ভালো করে শুনো। তাহলে একটা ইকোলাইয়ের মধ্যে কি করেছি? ভেক্টরকে ইন্ট্রোডিউস করেছি, সেখানে কে আছে? জিনটার নাম হচ্ছে কি? ধরো সৌম্য, যে অ্যাম্পিসিলিনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা করে তোলে। ভালো করে শুনুন। ওকে আমরা যখন কালচার মিডিয়ামে ছাড়ি,
সে কি করবে, যদি অ্যাম্ফিসিলিন কালচার মিডিয়ামে ঢোকে তাকে মেরে ফেলবে। কালচার মিডিয়ামকে অ্যাম্ফিসিলিনের বিরুদ্ধে রেজিস্ট্যান্ট করবে, হয়েছে। এবার অন্য ভাবো যে রাজকুমার, যেটা টেট্রাসাইক্লিনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা করেছিল। রাজকুমার একটা সিলেক্টেবল মার্কার, ভাবো আর কি টেট্রাসাইক্লিন। সে জায়গায় যদি আমরা এই রাজকুমারের সহযোগে টার্গেট ডিএনএ কে, অর্থাৎ একটা ভেক্টর রাজকুমার, যেটা কি করে টেট্রাসাইক্লিনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা করেছিল, ওর নাম সিলেক্টেবল মার্কার। তাহলে সৌম্য আর রাজকুমারের মধ্যে কাজের পার্থক্য কি হবে? সৌম্য কি করছিল, অ্যাম্ফিসিলিনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা করেছিল, তাই অ্যাম্ফিসিলিন কালচার মিডিয়ামে থাকলে তাকে মেরে ফেলত। অর্থাৎ কালচার মিডিয়ামকে সৌম্য কি করেছে, অ্যাম্ফিসিলিন ফ্রি করে ফেলেছে। আর রাজকুমার ভাবো ও সিলেক্টেবল মার্কার। রাজকুমার কি করছে, যে ভেক্টরের সাহায্যে আমরা, রাজকুমার নামক ভেক্টরের সাহায্যে আমরা কি করেছি, টার্গেট ডিএনএ কে প্রবেশ করেছি হোস্টের দেহে, তাকে কালচার মিডিয়ামে আমরা ছেড়েছি। সে কার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা করেছিল, টেট আর বা টেট্রাসাইক্লিন। ও একটা সিলেক্টেবল মার্কার, ভাবো। তাহলে সেক্ষেত্রে কি হবে, রাজকুমার দেখবে যে এই কালচার মিডিয়ামে যে ইকোলাই গুলো সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে টেট্রাসাইক্লিন আছে তাকে বাঁচিয়ে রাখবে, বাকিদের মেরে ফেলবে। তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন আর সিলেক্টেবল মার্কারের মধ্যে পার্থক্য, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন একটা নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, আর সিলেক্টেবল মার্কার অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে, প্লাস ওই অ্যান্টিবায়োটিকটা যার দেহে, মানে ওই প্রতিরোধী জিনটা যার দেহে আছে তাকে বাঁচিয়ে রাখবে আর বাকিদেরকে মেরে ফেলবে। মানে দ্যাট সিলেক্ট এ স্পেসিফিক টাইপ অফ ব্যাকটেরিয়া উইথিন দি কালচার মিডিয়াম, যার মধ্যে অ্যাম্ফিসিলিন আছে তাকে বাঁচিয়ে রাখছে, বা যার মধ্যে টেট্রাসাইক্লিন আছে তাকে বাঁচিয়ে রাখছে, বাকিদেরকে মেরে ফেলছে। আর ও কি করছে, যে টেট্রাসাইক্লিন নামক অ্যান্টিবায়োটিক গেলে তার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা করেছিল। তাহলে কখন, আমি এমনি বলছি শোনো, কখন টেট্রাসাইক্লিনকে, ধরো একটা টেট্রাসাইক্লিন মানে একটা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনিস, কখন একে সিলেক্টেবল মার্কার বলবো, যদি টেট্রাসাইক্লিন কালচার মিডিয়ামকে টেট্রাসাইক্লিনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা করে দিলে, তখন তাকে বলছি কি আমরা, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, কারণ দ্যাট রেজিস্ট দি স্পেসিফিক টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, এগেইনস্ট টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক। আর ওইটাকে কখন সিলেক্টেবল মার্কার বলবো, যখন দেখছি টেট্রাসাইক্লিন যে ব্যাকটেরিয়া দিয়ে আছে তাদেরকে বাঁচিয়ে রাখছে, বাকিদের মেরে ফেলছে, তখন সে কি করছে, সিলেক্ট করছে যে আমার দলের লোক টেট্রাসাইক্লিন যার দিয়ে আছে সে থাকবে, আর বাকি যে থাকবে তাকে মেরে ফেলবে। আর দুটোর মধ্যে পার্থক্য কি, দুটোর মধ্যে পার্থক্য কি? ধরো সৌম্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, ভাবো। তাহলে সৌম্য হলে কি করছে, এই জায়গায় সে কিন্তু শুধুমাত্র কাকে আসতে দিচ্ছে না, অ্যাম্ফিসিলিনকে আসতে দিচ্ছে না, কারণ সে যেহেতু অ্যাম্ফিসিলিন রেজিস্ট্যান্ট জিন, অ্যাম্ফিসিলিনকে আসতে দেবে না, কিন্তু ইকোলাইগুলো বৃদ্ধি পাবে। তাহলে এটাও তো হতে পারে যে যার মধ্যে অ্যাম্ফিসিলিন আছে সেও আসছে, আর নতুন কোনো ইকোলাই সেও সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমার ব্যবসায় লস হবে না লাভ হবে? কারণ দেখো, আমি চাইছিলাম কি, যে রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ভেক্টরটার সংখ্যা বৃদ্ধি করে, কারণ ওর মধ্যে টার্গেট ডিএনএ পাওয়া যাচ্ছে। তুমি দেখলো এখানে একটা ছেড়েছো, সেখান থেকে 100টা হয়েছে এরকম, কিন্তু ফ্রি এমনি নর্মাল ইকোলাই কিছু ঢুকিয়েছে, রোগ জীবাণু না, নর্মাল ইকোলাই ঢুকেছে। তাহলে নর্মাল ইকোলাই যদি একটা ঢুকে যায় যার মধ্যে কোনো রিকম্বিনেন্ট ডিএনএ নেই, সে কিন্তু তোমার কি করছে, ধরো সে 50টা বৃদ্ধি করে ফেলছে, আর তুমি কালচার মিডিয়ামে যাকে দিয়ে ঢুকিয়েছো সে কি করছে, মানে রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ব্যাকটেরিয়া যার মধ্যে টার্গেট ডিএনএ আছে সে 100টা বৃদ্ধি করছে, তাহলে 50টা তো ফেক। তাহলে ওকে যদি ব্যবহার করি আমরা, সে শুধু দেখবে অ্যাম্ফিসিলিন আছে কি নেই, কালচার মিডিয়ামে অ্যাম্ফিসিলিন যদি ঢুকে তাকে মেরে ফেলবে, তাহলে ফেক জিনিস তো কিছু পেয়ে যাচ্ছে, হ্যাঁ, নন রিকম্বিনেন্ট সেল কিছু পেয়ে যাচ্ছে। নন রিকম্বিনেন্ট মানে নর্মাল ফ্রেশ ইকোলাই কিছু পাচ্ছি, তাহলে ওই ইকোলাইকে বাড়িয়ে তো আমার লাভ নেই, এত টাকা পয়সা খরচ করে কালচার মিডিয়াম তৈরি করে লাভ নেই, হ্যাঁ। যদি আমি রাজকুমারের সাহায্য নিই, সিলেক্টেবল মার্কারের সাহায্য নিই, সে জীবাণুকে ধ্বংস করছে, প্লাস এই ফেক ইকোলাইটাকেও মেরে ফেলবে। বোঝা যাচ্ছে না যায়নি? অর্থাৎ নন রিকম্বিনেন্ট, যে মানে যার মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ নেই তাকে মেরে ফেলবে। তাহলে আমরা ফ্রেশ গুলোই পাবো, শুধুমাত্র যেগুলো চাইছি তার সংখ্যা বৃদ্ধি পাবে। বোঝা যাচ্ছে না যায়নি? দুটোর মধ্যে এত লাগবে না তোমার, হ্যাঁ। তো চলে আসি তাহলে, এটা গেল। তাহলে এর সিলেক্টেবল মার্কার কি আছে, TRP1 URA3, হয়েছে না হয়নি? এরপর আমরা চলে আসছি কি, যে এর কি রয়েছে, অরিজিন অফ রেপ্লিকেশন রয়েছে। দুটো অরিজিন অফ রেপ্লিকেশন আছে, স্টেট ভালো করে শুনুন। একটা হচ্ছে
অরি, এটাও অরিজিন অফ রেপ্লিকেশন, এটা নিয়ে আসা হচ্ছে ব্যাকটেরিয়া থেকে। আর একটা অরিজিন অফ রেপ্লিকেশন আছে এআরএস, এটা হচ্ছে ইস্টের অরিজিন অফ রেপ্লিকেশন। ইস্ট তো ইউক্যারিওটিক, ইস্টের অরিজিন অফ রেপ্লিকেশন এআরএস বা অটোনোমাসলি রেপ্লিকেটিং সিকোয়েন্স। তাহলে ওয়াইএসসি সম্বন্ধে আমরা একটু জেনে নিই। ওয়াইএসসি কি বলছি তাহলে? এটা বাড়ানো আছে ওয়াইএসসি 28 ইঞ্চি আর 4 মিনিট পড়েছে। ওয়াইএসসি কি বললাম তাহলে? ওয়াইএসসি বলো একটা আর্টিফিশিয়াল ক্লোনিং ভেক্টর, যেটা প্রায় 1000 থেকে 1500 বা 700 থেকে 1000 কেজি পর্যন্ত ডিএনএ প্যাকেজ করতে পারে। এর দুদিকে রয়েছে টেলোমেরিক সিকোয়েন্স, যেটা ক্রোমোজোমের প্রান্তভাগে বাধা দেয়। মাঝখানে রয়েছে সেন্ট্রোমেরিক সিকোয়েন্স, যেটা কি করে ক্রোমোজোমের বেমতন্তুর সঙ্গে ক্রোমোজোমকে যুক্ত করতে সাহায্য করে বা ক্রোমোজোমের সেগ্রিগেশন বা পৃথকীকরণে সাহায্য করে। আর কি বলছি, দুটো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন বা সিলেক্টেবল মার্কার রয়েছে, যেটা TRP1 এবং URA3। আর কি বলেছি, এই দুটা রয়েছে রেপ্লিকেশন উৎস রয়েছে। একটা ব্যাকটেরিয়াল রেপ্লিকেশন উৎসকে বসানো হয়েছে, যার নাম হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন অরি, আর একটা ইউক্যারিওটিক, যেটা ইস্টের ক্ষেত্রে ARS অটোনোমাসলি রেপ্লিকেটিং সিকোয়েন্স। বুঝছেন? এটা ইউক্যারিওটিকের অরিকে ARS বলি। এরপর আমরা চলে আসছি কি নেক্সটে চলে আসছি যার সম্বন্ধে, সেটা হচ্ছে শাটল ভেক্টর। শাটল ভেক্টর কাকে বলছি তোমাদের এক লাইনে দেওয়া আছে, দেখো এক লাইনে দেওয়া আছে শাটল ভেক্টর সম্বন্ধে। শাটল ভেক্টর আমরা কি বলছি মন দিয়ে শুনবে। একটা ভেক্টরের নর্মালি শোনো, একটা ভেক্টরের একটা রেস্ট্রিকশন সাইড থাকে। একটা ভেক্টরের রেস্ট্রিকশন সাইড কটা থাকে? একটা থাকে। কিন্তু শাটল ভেক্টর এমন একটা ভেক্টর যার দুটো রেস্ট্রিকশন সাইড আছে, ফলে একসঙ্গে দুটি ভিন্ন প্রজাতির ডিএনএ কে ক্লোন করতে পারে। এটা আগে বলেছিলাম। ধরো একটা শাটল ভেক্টর এরকম উদাহরণ হচ্ছে ইস্ট শাটল ভেক্টর। ইস্ট শাটল ভেক্টর যেটা কি করতে পারে শোনো, একদিকে ইকোলাই ডিএনএ কে ক্লোন করতে পারে, আবার অন্যদিকে ইউক্যারিওটিক হিসাবে ইস্টের ডিএনএ কে ক্লোন করতে পারে। মানে এটা প্রোক্যারিওটিক হিসাবে ইকোলাই ডিএনএ কে ক্লোন করতে পারে, ইউক্যারিওটিক হিসাবে ইস্টের ডিএনএ কে ক্লোন করতে পারে। তাহলে একসঙ্গে দুটি ভিন্ন প্রজাতি ডিএনএ কে ক্লোন করতে পারে। হয়েছে না হয়নি? এই একটা ইউনিক ভেক্টর, এরকম আর ভেক্টর আমাদের নেই, যাকে বলছি শাটল ভেক্টর। তাহলে শাটল ভেক্টর এমন একটা ভেক্টর, সে তাহলে একসঙ্গে দুটি ভিন্ন প্রজাতির ডিএনএ কে ক্লোন করতে পারে, যাকে বলছি আমরা শাটল ভেক্টর। এই শাটল ভেক্টরে দুটি ভিন্ন প্রজাতি মানে এটাও হতে পারে, তোমাদের একটু শর্টে আছে এটা আর কি, বুঝতেছো, বেশি নেই। প্রোক্যারিওটিক হিসাবে ইকোলাই ডিএনএ কে ক্লোন করতে পারে, ইউক্যারিওটিক হিসেবে ইস্টের ডিএনএ কে ক্লোন করতে পারে। তুমি একটু মাথায় ভেবে নাও যে স্যার দুটো ভিন্ন প্রজাতি ডিএনএ কে ক্লোন করতে গেলে স্যার তাহলে দুটো অরিজিন অফ রেপ্লিকেশন লাগবে। হ্যাঁ, একটা অরিসি লাগবে প্রোক্যারিওটিক হলে, ইউক্যারিওটিক হলে ARS লাগবে। স্যার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন লাগবে, যেটা ব্যাকটেরিয়ার করছি আমরা ইকোলাই, তাহলে স্যার তার টেট্রাসাইক্লিন অ্যাম্পিসিলিন এগুলো লাগবে। স্যার ইস্টের ক্ষেত্রে হলে TRP1 URA3 তার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন লাগবে। তাহলে স্যার দুটো আলাদা আলাদা সেট লাগবে। কি একটা প্লাজমিডে যদি একটা সেট থাকে, যে একটা ডিএনএ কে ক্লোন করতে গেলে তার একটা অরি লাগে, একাধিক কি থাকে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন আছে, হ্যাঁ, তাহলে স্যার একটা রেস্ট্রিকশন সাইড আছে। তাহলে স্যার এই যদি শাটল ভেক্টর হয়, তাহলে স্যার এই দুটো রেস্ট্রিকশন সাইড থাকবে। হ্যাঁ, সেকেন্ড বলছি কি স্যার, এর তাহলে অরি একটা ব্যাকটেরিয়ার অরি থাকবে, মানে প্রোক্যারিওটিকের, আর একটা ইস্টের অরি থাকবে স্যার। ইউক্যারিওটিকের এখানে দেখো, এই যে দেখো, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল অরিজিন অফ রেপ্লিকেশন। প্রোক্যারিওটিকের এটা বলছি দেখো ইস্ট অরিজিন অফ রেপ্লিকেশন। তারপর দেখো ইস্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকবে TRP1 URA3, ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকবে, সেটা তুমি নরমালি বলতে পারো টেট্রাসাইক্লিন অ্যাম্পিসিলিন। আর মাল্টিপল ক্লোনিং সাইট মানে এই যে দুটো ভিন্ন জায়গায় ক্লোন করা যেতে পারে, মানে মাল্টিপল রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এখানে কাজ করতে পারে। বুঝছে? তাহলে শাটল ভেক্টর সম্বন্ধে পড়ে রাখো, শুধু এটাই পড়ে রাখো যে একসঙ্গে দুটি ভিন্ন প্রজাতির ডিএনএ কে ক্লোন করতে যে ভেক্টর উপযোগী তার নাম শাটল ভেক্টর, যার উদাহরণ হচ্ছে তোমার কি ইস্ট শাটল ভেক্টর। এই ইস্ট শাটল ভেক্টর কি করতে পারে, একসঙ্গে ইকোলাই এবং প্রোক্যারিওটিক হিসাবে ইকোলাই এবং ইউক্যারিওটিক হিসাবে ইস্টের ডিএনএ কে ক্লোন করতে উপযোগী। এইবারে তাহলে দুটো ডিএনএ কে যদি ক্লোন করে ভিন্ন প্রজাতির, তাহলে কি হবে, তার দুটো আলাদা আলাদা কি থাকবে, ফিচার্স থাকবে। কি ফিচার্স থাকবে, যেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অরিজিনাল রেপ্লিকেশন থাকবে, ইস্টের ক্ষেত্রে ARS থাকবে। তারপর বলেছি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকবে, ইস্টের ক্ষেত্রে আলাদা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকবে। তারপর বলছি কি মাল্টিপল ক্লোনিং সাইট থাকবে।
এবারে লাস্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এক্সপ্রেশন ভেক্টর। এক্সপ্রেশন ভেক্টর কাকে বলে 2 মিনিট শুনে নাও, শুনে নিলেই শেষ। এক্সপ্রেশন ভেক্টর মানে কি? এক্সপ্রেশন, মন দিয়ে শুনবে, এক্সপ্রেশন ভেক্টর, এক্সপ্রেশন মানে কি বলি না, তার ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখো। তাহলে এক্সপ্রেশন মানে আমরা এক্সপ্রেস করি, মানে মুখের ভাবটাকে প্রকাশ করি। কেউ ধরো কি করছে, বুঝতে পেরে গেছো? কেউ ধরো কোনো একটা কি করছে, দুর্গার অভিনয় করছে, তাহলে মুখের ভাবটা তার এক্সপ্রেশন আলাদা। তাহলে এক্সপ্রেশন মানে আমরা যারা বাইরে এক্সপ্রেস করবে, বাইরে প্রকাশ পাবে। তাহলে ভেক্টরের সাথে আবার এক্সপ্রেশন ভেক্টর মানে কি? ইন জেনারেলি নরমালি শুনো, ধরো এটা একটা টার্গেট ডিএনএ, মন দিয়ে শুনবে, এটা একটা টার্গেট ডিএনএ পার্ট। নরমাল ভেক্টরের সাহায্যে যদি একে আমরা বৃদ্ধি করি, তবে এটা একটা নরমাল ভেক্টর, মন দিয়ে শুনবে। এটা রেস্ট্রিকশন সাইড ভেক্টরের, জানো রেস্ট্রিকশন সাইড। এই রেস্ট্রিকশন সাইডের সঙ্গে আমরা কি করি, টার্গেট ডিএনএ কে অন্তর্ভুক্ত করি। টার্গেট ডিএনএ কে অন্তর্ভুক্ত করে কি তৈরি করি, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করি, যাকে আমরা কার দেহে ঢোকাই, পোষক হিসাবে ইকোলাই বা ইস্টের দেহে ঢোকাই। হ্যাঁ কি না? ঢুকিয়ে কি করি আমরা, এই কালচার মিডিয়ামে ইকোলাই বা ইস্টটাকে অন্তর্ভুক্ত করি। হ্যাঁ কি না? হয়েছে? নরমাল ভেক্টরের কাজ হচ্ছে কেবলমাত্র টার্গেট ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি করা। নরমাল ডিএনএ এর কাজ কি? এই টার্গেট ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি করা। আবার বলছি শুনো, নরমাল ভেক্টরের কাজ হচ্ছে টার্গেট ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি করা। হ্যাঁ কি না? সেখানে আমরা কালচার মিডিয়ামে অসংখ্য কি পাই, মন দিয়ে শোনো, আবার বলছি টার্গেট ডিএনএটা পাই। হ্যাঁ কি না? তাহলে ইন জেনারেলি নরমাল ভেক্টর কি করে, টার্গেট ডিএনএটাকে ভেক্টরের মধ্যে অন্তর্ভুক্ত করে কি করে, একটা পোষকের দেহে দিলে দেখা যাচ্ছে ভেক্টরের এমন কিছু ক্যাপাবিলিটি আছে যা টার্গেট ডিএনএ সংখ্যাকে বৃদ্ধি করে অসংখ্য টার্গেট ডিএনএ ক্লোন তৈরি করে। এটা আমরা নরমাল ভেক্টরের কাজ করেছি। কিন্তু এক্সপ্রেশন ভেক্টর কি করবে, শুধু সংখ্যা বৃদ্ধি করে থেমে থাকবে না, এটা কি করবে, এই যে টার্গেট ডিএনএর যে ক্যারেক্টারটা পোষক কোষ বা হোস্টের দেহে এক্সপ্রেস করবে, বই প্রকাশ করে। একটু ক্লিয়ার নয়, ভালো করে শোনা, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আবারও বলছি, এক্সপ্রেশন ভেক্টর মানে কি, যেটা টার্গেট ডিএনএ এর যে ক্যারেক্টারটা হোস্ট বা পোষকের দেহে প্রকাশ ঘটাবে। এই এক্সপ্রেশন ভেক্টর যেমন টার্গেট ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি করবে নরমাল ভেক্টরের মতো, সেটাও করে, প্লাস টার্গেট ডিএনএ এর ফেনোটাইপিক ক্যারেক্টার হোস্টের দেহে এক্সপ্রেস করবে। হয়েছে না হয়নি? এরপরে আমরা চলে আসছি কি, এটা গেল। হ্যাঁ, এরপরে আমরা যেটা আসছি কি, সেটা হচ্ছে তোমার এটা মাধ্যমিক ক্যান্ডিডেট, বেস্ট অফ লাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটা আমি পরে পরে আপনার সঙ্গে কথা বলবো, রেখে দিন, এখন পড়াচ্ছি। আচ্ছা এইবারে চলে আসি, হয়েছে, এরপরে আমরা চলে আসছি কি, এই অবধি হয়েছে। তাহলে এখানে একটা এক্সাম্পল দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো ভাবো, এটা এই টার্গেট ডিএনএটা, ভেবে নাও, এটা ভাবো, অ্যাজিউম, কল্পনা করো, এটার ক্যান্সার প্রতিরোধী একটা জিন হয়েছে, ডিএনএ খন্ড। এ যার দেহে থাকবে, আমি এমনি বলছি, নিজেরা মনে রাখবে, যার দেহে থাকবে সে কোন কালার নেবে, ব্লু কালার। হয়েছে না হয়নি? 1 মিনিটে হয়ে যাচ্ছে। টার্গেট ডিএনএটা ক্যান্সার প্রতিরোধী একটা ডিএনএ সেগমেন্ট, যার দেহে থাকবে সে ব্লু কালার নেবে, আমি এমনি বলছি নিজের মতো করে। হয়েছে? আর ইকোলাইটা ভাবো একটা বর্ণহীন কালার, ভাবো আর কি, আমি এমনি বলছি। হয়েছে না হয়নি? এ যদি নরমাল ভেক্টরের সাহায্যে সংখ্যা বৃদ্ধি করতাম, তাহলে ইকোলাইটার থেকে অসংখ্য কি পেতাম, টার্গেট ডিএনএ ক্লোন পেতাম। ইকোলাইট সেই কালারটা নরমাল, তার বডি কালার যেমন সেরকম থাকতো। হয়েছে না হয়নি? কিন্তু আমি যদি এক্সপ্রেশন ভেক্টরের সাহায্যে সংখ্যা বৃদ্ধি করি, টার্গেট ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি হবে, অবশ্যই, অবভিয়াসলি হবে। তার সাথে সাথে ইকোলাইট কালারটা কি হবে, ব্লু কালার ধারণ করবে। মানে ইকোলাইট কালারটা কি হবে, ব্লু হবে। কারণ এটা বোঝাতে চাইছি যে স্যার নরমাল ভেক্টরে কেন কালার চেঞ্জ হলো না, এমনি ভেক্টরে, এক্সপ্রেশন ভেক্টরে কেন কালার চেঞ্জ হলো, মানে এটা বোঝাতে চাইছি যে টার্গেট ডিএনএটা যেটা তুমি ঢোকাচ্ছ, সেই ডিএনএ থেকে সে এমআরএনএ তৈরি করে। হ্যাঁ, এমআরএনএ তৈরি করে, সেখান থেকে প্রোটিন তৈরি হয়। এই প্রোটিনটা অন্য ভেক্টর শুধু ডিএনএ সংখ্যা বৃদ্ধি করে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করে, রেপ্লিকেশন করে। আর একই এক্সপ্রেশন ভেক্টর কি করে, এই ভেক্টর হোস্টের দেহে থাকাকালীন ডিএনএ থেকে এমআরএনএ, সেখান থেকে প্রোটিন তৈরি করে, ফলে এই টার্গেট ডিএনএ এর ফেনোটাইপিক ক্যারেক্টারটা এক্সপ্রেস হতে, প্রকাশ পায়।
বুঝতে পারছো? সেই জন্য এর নাম এক্সপ্রেশন ভেক্টর। তাহলে এক্সপ্রেশন ভেক্টর ক্লোনিং ভেক্টরের মতো কাজ করবে, তার সাথে সাথে কি করবে, টার্গেট ডিএনএ এর ফেনোটাইপিক ক্যারেক্টারটা হোস্টের দেহে বহিঃপ্রকাশ ঘটাবে। কারণ কি, এর একটা এক্সট্রা ক্যাপাবিলিটি রয়েছে। অন্য ভেক্টর কি করে, টার্গেট ডিএনএ সংখ্যা বৃদ্ধি মানে রেপ্লিকেশন করে, এর কাজ শেষ। এ কি করে, রেপ্লিকেশন করে, ট্রান্সক্রিপশন করে, ট্রান্সলেশন করে, এই হোস্টের দিয়ে থাকাকালীন হয়ে যায়। ঠিক আছে।